মনোবিজ্ঞানের গুরুত্ব। অসংযত ও উচ্ছৃঙ্খল মন আমাদিগকে নিয়ত নিম্ন হইতে নিম্নতর স্তরে লইয়া যাইবে এবং চরমে আমাদিগকে বিধ্বস্ত করিবে, ধ্বংস করিবে। আর সংযত ও সুনিয়ন্ত্রিত মন আমাদিগকে রক্ষা করিবে, মুক্তিদান করিবে। সুতরাং মনকে অবশ্য সংযত করিতে হইবে। মনোবিজ্ঞান আমাদিগকে মনোসংযমের পদ্ধতি শিক্ষা দেয়। যে কোনো জড়বিজ্ঞান অনুশীলন ও বিশ্লেষণ করিবার জন্য প্রচুর তথ্য ও উপাদান পাওয়া যায়। ওই সকল তথ্য ও উপাদানের বিশ্লেষণ এবং পরীক্ষার ফলে ওই বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ হয়। কিন্তু মনের অনুশীলন ও বিশ্লেষণে সকলের সমভাবে আয়ত্ত কোনো তথ্য বাহির হইতে সংগৃহীত উপাদান পাওয়া যায় না। মন নিজের দ্বারাই বিশ্লেষিত হয়। সুতরাং মনোবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলিয়া ধরা যায়। পাশ্চাত্যে মানসিক শক্তিকে, বিশেষত অসাধারণ মানসিক শক্তিকে অনেকটা জাদুবিদ্যা ও গূঢ় যৌগিক ক্রিয়ার সামিল বলিয়া গণ্য করা হয়। বস্তুত সেই দেশে তথাকথিত অলৌকিক ঘটনাবলীর সহিত মিশাইয়া ফেলিবার ফলে মনোবিজ্ঞান সম্পর্কে উচ্চ পর্যায়ের অনুশীলন ব্যাহত হইয়াছে। যেমন হইয়াছে সেই সকল সাধু ফকির সম্প্রদায়ের মধ্যে, যারা সিদ্ধায় জাতীয় ব্যাপারে অনুরক্ত। পৃথিবীর সর্বত্র পদার্থবিদগণ একই ফললাভ করিয়া থাকেন। তাঁরা সাধারণ সত্যসমূহ এবং সেগুলি হইতে প্রাপ্ত ফল সম্বন্ধে একই মত পোষণ করেন। তার কারণ পদার্থবিজ্ঞানের উপাত্তগুলি, ডাটা, সর্বজনলভ্য ও সর্বজনগ্রাহ্য এবং সিদ্ধান্তগুলিও ন্যায়শাস্ত্রের সূত্রের মতোই যুক্তিসিদ্ধ বলিয়া সর্বজনগ্রাহ্য, কিন্তু মনোজগতের ব্যাপারে অন্যরূপ। এখানে এমন কোনো তথ্য নাই যাহার উপর নির্ভর করিয়া সিদ্ধান্ত করা যায়, এবং ইন্দ্রিয়গ্রাহ্য কোনো ব্যাপার নাই, এমন কোনো সর্বজনগ্রাহ্য উপাদান এখানে নাই যা হইতে বিজ্ঞানীরা একই প্রণালীতে পরীক্ষা করিয়া একটি পদ্ধতি গড়িয়া তুলতে পারেন। মনের অতি গভীর প্রদেশে বিরাজ করেন আত্মা, মানুষের প্রকৃত সত্তা। মনকে অন্তর্মুখী করো, আত্মার সহিত সংযুক্ত করো এবং স্থিরাবস্থার সেই দৃষ্টিকোণ হইতে মনের আবর্তনগুলি লক্ষ্য করো। সেগুলি প্রায় সব মানুষের মধ্যেই দেখা যায়। ওই সকল তথ্য ও উপাত্ত ও ঘটনা কেবল তাঁদেরই অনুভূতিগম্য যারা ধ্যানের গভীরতম প্রদেশে প্রবেশ করতে পারেন। জগতের অধিকাংশ তথাকথিত অধ্যাত্মবাদীদের মধ্যেই মনের গতি, প্রকৃতি, শক্তি প্রভৃতি লইয়া প্রভূত মতভেদ দেখা যায়। এর কারণ তারা মনোজগতের গভীরতম প্রদেশে প্রবেশ করতে পারেন নাই। তারা নিজেদের এবং অন্যান্যের মানসিক ক্রিয়া প্রক্রিয়ার সামান্য কিছু লক্ষ্য করিয়াছেন এবং ওই সকল একান্ত বাহ্য ও ভাষা অভিব্যক্তির যথার্থ প্রকৃতি না জানিয়া ওইগুলিকেই সর্বক্ষেত্রে প্রযোজ্য বলিয়া ঘোষণা করিয়াছেন। প্রত্যেক ধর্মেই ছিটগ্রস্ত এমন একদল লোক থাকেন যারা ওই সকল উপাদান, তথ্য প্রভৃতিকে মৌলিক গবেষণার জন্য নির্ভরযোগ্য বিচারের মান বলিয়া দাবি করেন, কিন্তু সেগুলি তাহাদের মস্তিষ্কের উদ্ভট খেয়াল ভিন্ন আর কিছুই নয়। যদি মনের রহস্য অবগত হওয়াই অবিস্মৃত হয়, তবে তোমাকে নিয়মানুগ শিক্ষা গ্রহণ করিতে হইবে। যদি তুমি একটি চেতন স্তরে উঠিতে চাও, সেখানে মনকে পর্যবেক্ষণ করিতে পারিবে এবং মনের উচ্ছৃঙ্খল আবর্তনেই কিছুমাত্র বিচলিত হইবে না। তবে মনকে সংযত করিতে অভ্যাস করো, নতুবা তোমার পরিদৃষ্ট ঘটনাগুলি নির্ভরযোগ্য হইবে না, সর্বক্ষেত্রে প্রযোজ্য হইবে না এবং মোটেই যথার্থ উপাদান ও তথ্য বলিয়া স্বীকৃত হইবে না। যে সকল মানুষ মনের প্রকৃতি লইয়া গভীরভাবে অনুশীলন করিয়াছেন, দেশ বা মত নির্বিশেষে তাহাদের উপলব্ধি চিরদিন একই সিদ্ধান্তে উপনীত হইয়াছে। বস্তুত মনের গভীরতম প্রদেশে যারা প্রবেশ করেন, তাদের উপলব্ধি কখনো ভিন্ন হয় না। অনুভূতি ও আবেগ প্রবণতা হইতেই মানুষের মন ক্রিয়াশীল হয়। উদাহরণস্বরূপ বলা যায়, আলোর রশ্মি আমার চক্ষুতে প্রবেশ করে এবং স্নায়ু দ্বারা মস্তিষ্কে নীত হয়।
তথাপি আমি আলো দেখিতে পাই না। তারপর মস্তিষ্ক ওই আবেগকে মনে বহন করিয়া লইয়া যায়, তথাপি আমি আলো দেখি না। মনে যখন তার প্রতিক্রিয়া জন্মে, তখনই মনে আলোর অনুভূতি হয়। মনের প্রতিক্রিয়াই অনুপ্রেরণা এবং তাহারই ফলে চক্ষু প্রত্যক্ষ দর্শন করে। মনকে বশীভূত করিতে হইলে তার অবচেতন স্তরের গভীরে প্রবেশ করিতে হইবে। সেখানে যে সকল চিন্তা ও সংস্কার পুঞ্জীভূত হইয়া রইয়াছে, সেইগুলিকে সুবিন্যস্ত করিতে হইবে, সাজাইতে হইবে এবং সংযত করিতে হইবে। ইহাই প্রথম সোপান। অবচেতন মনকে সংযত করিতে পারিলেই চেতন মনও বশীভূত হইবে। সমাপ্ত।